প্রথম যে লোকটা আসেন তিনি হচ্ছেন গিয়ে তার একদম সাদা চামড়ার একজন মানুষ আসেন, মার্কো পোলো। দেখতে বোঝা যাচ্ছে যে লোকটা সারাক্ষণ হচ্ছে গবেষণার কাজে ব্যস্ত থাকেন। এই মার্কো পোলোকে দেখে প্রথমে তিনি রাস্তাটা দেখিয়ে দেন। মার্কো পোলোর সাথে তার ওয়াইফও আসেন, তার ওয়াইফের নাম হচ্ছে রোজি, এবং রোজিকে দেখার পরে তিনি হচ্ছে কি রোজির সাথে একটু কথাবার্তা বলেন এবং তার কাছে খুব ভালো লাগে। পরবর্তীতে হচ্ছে কি যে মার্কো পোলো আর রোজির সাথে তিনি হচ্ছেন গাইড হয়ে যান। গাইড হয়ে যান বলতে যে তিনি হচ্ছে কি তাদেরকে পুরো মালগদি যে গ্রামটা আছে, এই গ্রামের যে সৌন্দর্য যা কিছু আছে তিনি হচ্ছে দেখানোর দায়িত্বভারটা নেন। এখন দেখানোর দায়িত্বভারের মধ্যে তিনি এতটুকু আঁচ করতে পারেন যে মার্কো পোলোর সাথে হচ্ছে গিয়ে রোজির যে সম্পর্কটা সেটা খুব বেশি ভালো যাচ্ছে না, এবং রোজি হচ্ছে গিয়ে তার যেহেতু হচ্ছে গিয়ে যে মানুষটা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু তার ভেতরে দেখা যায় তার ভেতরে চলাফেরা এবং সব কিছু কথাবার্তার ভেতরে একটা বিদেশি বিদেশি ভাব আছে, এবং তার নামের ভেতরে একটা বিদেশি বিদেশি ভাব আছে, যেটা হচ্ছে রাজুকে একটু খুব ভালোই ইমপ্রেস করে। এবং রাজু হচ্ছে কি তার সাথে কথা বলতে বলতে একটা সময় সে রিয়েলাইজ করতে পারে যে রোজি হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে একজন ডান্সার হতে চায়। সে হচ্ছে কি যে নৃত্যতে খুব ভালো, সে হচ্ছে কি এই ধরনের। কিন্তু মার্কো পোলো আবার এই জিনিসটাকে খুব বেশি পছন্দ করেন না, এবং তিনি হচ্ছে সারাক্ষণ হচ্ছে কি তার নিজস্ব কাজে ব্যস্ত থাকেন। এবং শেষ পর্যন্ত রোজি হচ্ছে গিয়ে যখন রাজুর সাথে এরকম কথোপকথন করতে থাকে আস্তে আস্তে, তার ভেতর যখন তারা আস্তে আস্তে যখন হচ্ছে কি যে একজন আরেকজনকে জানা শুরু করে, ঠিক সেই মুহূর্তে হচ্ছে রাজু হচ্ছে রোজিকে বলা শুরু করে যে তুমি যেহেতু ভালো নাচো, সো এরকম করলে কেমন হয় যে তুমি হচ্ছে গিয়ে যে তোমাকে যদি এরকম স্কোপ করে দেওয়া হয় যে তুমি আরও ভালো করে নাচতে পারবা, এবং তোমার যে প্রতিভা আছে সেই প্রতিভাটা হচ্ছে কি তুমি আরও বিকশিত করতে পারবা। এই জিনিসগুলো নিয়ে যখন মার্কো পোলোর সাথে মোটামুটি একটা ডিসএগ্রিমেন্ট হয়, এবং একটা সময় আমরা জানতে পারি যে মার্কো পোলোর সাথে হচ্ছে কি যে রোজির হচ্ছে গিয়ে যে ডিভোর্স হয়ে যায়, মানে তাকে হচ্ছে ডিভোর্স দিয়ে দেয় রোজিকে। এবং রোজি আবার এদিক দিয়ে হচ্ছে কি যে রাজু যে হচ্ছে কি রোজির সাথে এত কথা বলতে, এটা মার্কো পোলো পছন্দ করতো না। তো রোজি কী করলেন, একটা সময় হচ্ছে কি যে ডিভোর্সের আগেই রাজু হচ্ছে কি রোজির বাসায় যান, গিয়ে হচ্ছে কি যে আবার সব কিছু ঘটনার তদন্ত করে আসে, এবং এক সপ্তাহ পরে দেখা যায় রোজি হচ্ছে তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে রাজুর বাসায় চলে আসছে। এবং রাজুর বাসায় যখন চলে আসে, আর রোজিকে তার মায়ের সাথে তিনি পরিচয় করিয়ে দেন, এ হচ্ছে রোজি। এবং রোজিকে দেখে শুনে তার মা তো ভালোই পছন্দ হয়, এবং সে এটার সত্যটা স্বীকার করে না যে রোজির হচ্ছে কি আগে যে সে যে আগে বিবাহ করেছিল সেই জিনিসটা সে ডিসক্লোজ করে না। কিন্তু পরবর্তীতে রাজুর এক আঙ্কেল হচ্ছে কি এই ব্যাপারটা জানতে পারে, এবং জানতে পারার পরে যখন হচ্ছে তার মাকে জানায়, তখন ফ্যামিলিতে অশান্তিটা শুরু হয়। এখন অশান্তিটা কেন শুরু হয়েছে, প্রথম কারণ হচ্ছে কি যে রোজি হচ্ছে কি একজন ডান্সার, এই জিনিসটা মানতে পারা যাচ্ছে না। দুই হচ্ছে কি রোজি যে কাস্ট সিস্টেম, মানে যে ধর্মপ্রথা যে বর্ণ প্রথা আছে, সেটা হচ্ছে কি রোজি হচ্ছে কি রাজুদের থেকে নিচু জাতি, সেই জিনিসটাও হচ্ছে কি তিনি নিতে পারছেন না। শেষ পর্যন্ত তার মা আর ভাই, রাজুর যে আরেকটা ছিল, তারা হচ্ছে ঝগড়া করে, তারা হচ্ছে বাসা ছেড়ে চলে যায়। এদিকে হচ্ছে রাজু আর রোজি হচ্ছে সেই বাসায় থাকা শুরু করে। এরপর তারা মিলে সিদ্ধান্ত নেয় যে হচ্ছে গিয়ে রোজিকে সে হচ্ছে স্টার বানাবে। কি বানাবে? স্টার বানাবে। রোজি হচ্ছে কি আর রোজি থাকবে না, রোজির একটা ছদ্মনাম দেওয়া হলো, সে হচ্ছে নালিনী নামে। নালিনী, সে হচ্ছে নালিনী হচ্ছে গিয়ে তার ছদ্মনাম। এবং নালিনী হচ্ছে গিয়ে যে সে শুধুমাত্র আগে তো প্রাইভেটলি পারফর্ম করতে, এখন সে হচ্ছে পাবলিকলি পারফর্ম করবে, অর্থাৎ স্টেজে পারফর্ম করা শুরু করবে। এবং নালিনী যখন পারফর্ম করা শুরু করে, তখন দেখা যায় তার ফেম হচ্ছে এত দিকে ছড়ানো শুরু করে যে নালিনী হচ্ছে রোজি যিনি নালিনী হয়েছেন, মানুষ হচ্ছে কি এখন হচ্ছে কি তার আশেপাশে শুধু মানুষ আর মানুষ হচ্ছে গিজিজ, অর্থাৎ শি বিকেম এ স্টার রাইট নাও। এবং রাজু হচ্ছে গিয়ে দেখা যায় দিন যায়, রাজুই হচ্ছে সুযোগ পায় না রোজির সাথে কথা বলার। এখন দেখে সারাক্ষণ হচ্ছে আশেপাশে শুধু মানুষ আর মানুষ। এখন রাজু একটা সময় চিন্তা করে যে এই জিনিসটা তো তার কাছে আর ভালো লাগছে না, মানে রাজুই আর সুযোগ পাচ্ছে না কথাবার্তা বলার জন্য। মানে রাজু নিজেই হচ্ছে কি এখন ডিপ্রাইভ ফিল করা শুরু, তার আশেপাশে এখন সব স্টাররা ঘুরে, মানে নায়ক, সব, মানে বুঝতেই পারতেছে রোজি তো আর রোজি নয়, রোজি এখন নালিনী, মানে শি বিকেম ভেরি ফেমাস। আর রাজু তখন চিন্তা করে, রাজু কি করলো, রাজু হচ্ছে গিয়ে যে রোজির যেহেতু টাকা পয়সা, অনেক টাকা পয়সা, এখন রাজু হচ্ছে তার ম্যানেজার হয়েছে, মানে তার যত টাকা পয়সা, তার যেটাকে স্কেডিউল থেকে শুরু করে সব কিছু দেখে হচ্ছে এখন রাজু। তো একদিন কি করলো, রোজির কাছে হচ্ছে গিয়ে যে কোর্ট থেকে একটা চিঠি আসলো। কোর্ট থেকে চিঠি না, প্রথমে হচ্ছে কি যে মার্কো পোলো হচ্ছে রোজিকে একটা ম্যাগাজিন পাঠিয়েছে। সেই ম্যাগাজিনটা কি, মার্কো পোলো যে এতদিন গবেষণা করেছে, সেই গবেষণা যে প্রকাশ হয়েছে এবং সেটা যে বিশ্বব্যাপী যে খ্যাতি লাভ করেছে, সেই স্বরূপ হচ্ছে কি তাকে একটা ম্যাগাজিন পাঠিয়েছে। কিন্তু রাজু রিসিভ করেছে কে? রাজু রিসিভ করে রাজুর কাছে রেখে দিয়েছে, ওইটা আর
রোজিকে তিনি আর জানায় নাই। কিন্তু অনেক দিন পরে যখন টিভিতে এটা নিউজ দেখলো, তখন হচ্ছে কি যে রোজি জানতে পারলো যে মার্কো পোলো তার কাছে একটা কপি পাঠিয়েছিল, কিন্তু রাজু হচ্ছে কি সেই কপিটা তাকে দেয়নি। এখান থেকে তাদের ভুল বোঝাবুঝিটা এখন শুরু হয়। এরপরে কি করলো, মার্কো পোলো হচ্ছে তার ডিভোর্স পেপার সাইন করে, আর ডিভোর্স পেপার তো আগে দিয়ে দিয়েছে, তার জন্য হচ্ছে কিছু জুয়েলারি ছিল, কার, রোজির কিছু জুয়েলারি ছিল, সেই জুয়েলারিগুলো অ্যাটর্নির মাধ্যমে তিনি হচ্ছেন কি জুয়েলারিগুলো হচ্ছে কি রোজির কাছে ফেরত পাঠিয়েছেন। এবং সেখানে হচ্ছে কি লয়ারের একটা পেপার আছে, সেখানে হচ্ছে রোজির কী করতে হবে, রিসিভ যে সিগনেচার, সেই সিগনেচারটা দিতে হবে। এবং সেটা কে রিসিভ করেছে, রাজুই রিসিভ করেছে। রাজু যে রিসিভ করেছে, ভদ্রলোক রাজু তো রিসিভ করেছে, কিন্তু এখন দেখতে যে এত স্বর্ণ টর্ণ এগুলি দিয়ে রোজি কী করবে, রোজির তো টাকা পয়সার অভাব নাই। রাজু কী করলো হচ্ছে কি যে রোজির সিগনেচারটা নকল করলো, করে হচ্ছে সেই সিগনেচার করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে ফরজারি বলে আর কি, বুঝতে পেরেছেন, মানে ফরজারি করেছে। এবং ফরজারি করার পরে কিছুদিন পরে যখন এটা তিনি ফরজারি করে এই জুয়েলারি লেখে যখন এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে, কিছুদিন পরে হচ্ছে 2 মাস পরে হচ্ছে পুলিশ আসছে বাসায়। পুলিশ কেন আসছে, রাজুকে অ্যারেস্ট করতে। এবং তখন গিয়ে হচ্ছে রোজি হচ্ছে সব সত্যতা জানতে পারলো যে রাজু হচ্ছে কি এই কাজগুলো করেছে। এবং রোজি হচ্ছে কি রাজুকে বাঁচানোর জন্য সব থেকে দামি লয়ারটাকে হায়ার করেছিল। সব কিছুর পরেও দামি লয়ারটাকে হায়ার করেও আসলে লাভ হয়নি, কারণ হচ্ছে রাজুর শেষ পর্যন্ত 2 বছরের জেল হয়। এবং ওই 2 বছরের জেলের পরেই হচ্ছে রাজু হচ্ছে জেল থেকে বের হয়। এরপরে রোজির সাথে তার আর কোনো কানেকশন নাই, শেষ। এই রোজি, এইটাই হচ্ছে গল্পটা এখান থেকে শুরু হলো, বুঝে গেল, এটা ছিল রাজুর অতীত। এখন রাজু যখন ওই জেল থেকে বের হয়, জেল থেকে বের হয়েছে, তিনি ওই সেলুনে যায়। সেলুন তার দাড়ি ধরে বলে, এটা তো বেশি দিনের হয় নাই, তুমি মনে হয় 7 বছরের ভালো বড় কোনো পাপ করো নাই, ছোটোখাটো পাপ করে জেল খাটছো। এবং সে ওটাও বলে যে তুমি 2 থেকে 3 বছর জেলে ছিলা, তাকে সুন্দর করে বলে। এখান থেকে শুরু হয়। এরপর রাজু যখন হচ্ছে গিয়ে রাজুকে ওই বারবার জিজ্ঞেস করে, নাপিত জিজ্ঞেস করে তুমি এখন এরপরে গিয়ে কী করবা, বলে যে আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, দেখি কোথায় যাওয়া যায়। রাজু তখনই হচ্ছে গিয়ে ওই যে সে নদীর পাড়ে গিয়ে একটা পাথরের উপর গিয়ে বসে, এবং সেখানেই হচ্ছে গিয়ে ভেলান নামের যে লোক, সেই লোকের সাথে তার দেখা হয়। এখান থেকে এবার গল্পের শুরু। এবার আমরা বর্তমানে আসছি। এই ভেলান হচ্ছে গিয়ে তাকে যখন গল্পগুলো বলা শুরু করে, ভেলান হচ্ছে তাকে তার সমস্যা নিয়ে আসে, যে আমার হচ্ছে এই সমস্যা আছে। তখন রাজু আবার তার ছোটোবেলায় তার মায়ের কাছে অনেক গল্প শুনতো। এখন রাজুকে যেহেতু হচ্ছে গিয়ে সে রেভারেন্সিয়ালি, মানে একদম স্বামী ভক্তি করা শুরু করেছে। স্বামী বোঝেন তো, রাজু বললাম পরবর্তীতে একজন স্বামী হয়ে যায়, মানে সে হতে চায় নাই, সোসাইটি তাকে ফোর্স করছে যে সে একটা স্বামী হয়ে যাবে, এবং সে শেষ পর্যন্ত ওইরকমই অ্যাক্ট করা শুরু করে। এখন রাজুকে যখন সে হচ্ছে ফোর্স করা শুরু করে যে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একটা গুরু, আমার এই প্রবলেমটা আছে, আপনি এটা সলভ করেন। তখন রাজু হচ্ছে তাকে একটা গল্প বলে, গৌতম বুদ্ধের। গল্পটা কি, গৌতম বুদ্ধের কাছে হচ্ছে গিয়ে একদিন এক নারী এসেছিলেন একটা মৃত শিশু নিয়ে, এসে গৌতম বুদ্ধের কাছে বলছে, তুমি তো তুমি একজন পণ্ডিত মানুষ, তুমি আমার বাচ্চাকে জীবিত করে দাও। তখন গৌতম বুদ্ধ বলছে যে তুমি তোমার বাবুটাকে নিয়ে এই গ্রামের যত মানুষ আছে সবার বাসায় যাবা, যেখানে কখনো কোনো মৃত্যু প্রবেশ করে নাই, সেই বাসা থেকে তুমি সরিষার তেল নিয়ে আসবা, নিয়ে এসে হচ্ছে কি তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার আমি কাজটা করে দিব। এখন মহিলা তো তন্ন তন্ন করে খুঁজতেছে, তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও হচ্ছে কি এরকম বাসা পায় না। তখন রাজুই গল্পটা বলে, কাকে বলে, ভেলানকে গল্পটা বলে। তখন ভেলানকে বলে, তুমিও যদি আমাকে এরকম মানুষ দেখাতে পারো যার জীবনে কোনো প্রবলেম নাই, তাহলে আমি তোমার জীবনে সকল সমস্যার সমাধান করে দিব। বুঝতে পারছেন, ভিলেন তো আরো ইমপ্রেসড। হ্যাঁ, মানে ভিলেন তো পুরো ইমপ্রেসড। কেন ইমপ্রেসড, কারণ হচ্ছে এ ভাই কি বলে, মানে এ তো গৌতম বুদ্ধও জানে। হ্যাঁ, মানে ওর প্রতি আরো ইমপ্রেস, বলে আপনিই পারবেন আমার প্রবলেমটা সলভ করতে। এবার হ্যাঁ, সে এবার বলে কি, আচ্ছা রাজুকে যেহেতু সে কোনোভাবেই ছাড়ছে না, কিন্তু ইন দ্য মিন টাইম হচ্ছে রাজু তার অতীতের গল্পটা বলে দেয় ভেলানকে। আর শোনার পরেও রাজু মানতে নারাজ, অন্ধভক্ত। এবার রাজু তাকে বলল যে ঠিক আছে, তুমি তোমার বোনকে নিয়ে এসো, যাও। পরে কিছুদিন পরে হচ্ছে ভেলান হচ্ছে তার বোনকে নিয়ে আসছে, নিয়ে আসার সময় হচ্ছে অনেকগুলো খাবার নিয়ে আসছে, অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে, এনে হচ্ছে গিয়ে রাজুকে দিল। এখন রাজু বলছে, খাবারগুলো সে দেখলো, দেখার পরে রাজু বলতেছে যে রাজু খুব মনক্ষুণ্ণ হয়েছে যে ভেলান তো আসতো ঠিক আছে, ও আবার সত্যি সত্যি ওর বোনকে নিয়ে আসছে, আমি ওকে কী সলিউশন দেবো।
ওর নিজেরই খুব মন খারাপ হয়েছে এবং ও হচ্ছে কি বলতেছে কি সামহাও যদি অ্যাভয়েড করতে পারতাম, সেই জন্য অ্যাভয়েড করার জন্য বলছে যাও তুমি ওই মন্দিরে গিয়ে বসো, আমি আসতেছি। পরে সে গেছে, যাওয়ার পরে ওই মন্দিরে যাওয়ার পরে যে খাবারগুলো নিয়ে আসছে, রাজু আবার এখানে আরেকটা, যেহেতু সবাই ভাবে যে সে স্বামী একজন মানুষ, হ্যাঁ, রাজু আবার এখানে একটা কাজ করছে, সে গিয়েছে খাবারগুলো হচ্ছে তার ভগবানের কাছে দিচ্ছে, ভগবানের কাছে গিয়ে খাবারগুলো দিচ্ছে। তো দেওয়ার পর এখন ভেলান্তা আরও ইমপ্রেসড হয়ে গেছে, মানে এতে হ্যাঁ মানে কি ব্যাপার, এই লোকটা এই কাজটা করলো, ভগবানকে কেন খাবার দিয়ে দিছে। তখন রাজু আবার আরেকটা গল্প বলা শুরু করে। এই গল্পটা হচ্ছে তাকে তার মা বলছে যে এরকম তাদের গ্রামে এরকম এক ভিখারি ছিল, সে ভিখারির প্রতিদিন খাবার যে ভিক্ষাগুলো করতো সে এগুলো খেত না, সে হচ্ছে প্রতিদিন গিয়ে হচ্ছে আগে তার ভগবানের কাছে দিত, তো ভগবান খাওয়ার পরে যেটা থাকতো সে ওটা খাইতো, বুঝতে পারছেন? তো যেটা থাকতো সেটা খেত। এখন রাজুও এইটাই ফলো করতেছে। এখন ভেলান তো এটা দেখে আরও ইমপ্রেসড হয়ে গেছে যে মানুষ তো হচ্ছে গিয়ে যে মানে কি পরিমাণ স্যাক্রিফাইস মানুষটা। এবং মজার বিষয় হচ্ছে রাজুর সাথে হচ্ছে ওর বোনের কথা হয় এবং রাজুর অ্যাক্টিভিটিগুলি দেখে ওর বোনও ইমপ্রেসড হয়ে গেছে এবং বোন হচ্ছে বিয়েতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, এখন ভেলান তো আরও ইমপ্রেসড, পাইছি মামা, মানে আমার বোন তো বিয়েতে রাজি হয়ে গেছে, বিয়ে সাথে হয়ে গেলে আর গ্রামে তো পুরো গ্রামে হচ্ছে ছড়ায় গেছে যে এখানে একজন স্বামী আসছে, যে পুরো গ্রামের মানুষ মিলে আমার বোনকে রাজি করতে পারতেছিল না, কিন্তু আমার এই যে রাজু যে স্বামী গুরু সে হচ্ছে আমার বোনকে রাজি করেছে, আমার বোনের বিয়েতে রাজি। এখন সবাই হচ্ছে সবার প্রবলেম নিয়ে আসা শুরু করছে এবং সবাই হচ্ছে আসার সময় খাবার নিয়ে আসে, আর রাজুও দেখলো বাহ, মানে এইটা তো সবাই আমার জন্য খাবার নিয়ে আসে, আমার খাবারেরও চিন্তা করতে হইতেছে না, কিছুই চিন্তা করতে হতে, মানুষ শুধু খাবার নিয়ে আসার খাবার না, সে খায়, সে আবার সবার সামনে খায় না, সে হচ্ছে গিয়ে আবার দেখায় যে সবার সামনে খাবারটা রেখে যায়, সে হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে সে আস্তে আস্তে আহার করে, মানে হচ্ছে সে লোকচক্ষুরন্ত। এবং সবাই হচ্ছে চিন্তা করে এত খাবার দিই কিন্তু মানুষটা খায় না, আবার সে আবার ওই টেন্ডেন্সিটা ফলো করে ভগবানকে আবার দিয়ে আসে। এখন সবাই চিন্তা করতে, মানে এটা তো মানে এরকম জীবন্ত স্বামী, মানে এরকম মানুষ সন্ন্যাসী পাওয়াটাই তো একটা অসম্ভব ব্যাপার। এরপর হচ্ছে এরকম অনেক বছর পরে সবাই তো আসে। এখন আসার পর হচ্ছে গ্রামে পুরো 14 দিন হয়ে গেল, গ্রামে হচ্ছে এত তীব্র পরিমাণ গরম এবং হচ্ছে গ্রামে কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সব মানুষ, সব গরু গবাদি পশু, আমরা দেখবো যে ঠিক লাস্ট চ্যাপ্টারের আগে আমরা দেখবো যে হচ্ছে কি সব গবাদি পশুগুলো মারা যাচ্ছে খরার কারণে, সব পশু মারা যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে। এখন গ্রামের সব মানুষ মিলে আসছে হচ্ছে রাজুর কাছে, এবার তো কঠিন পরীক্ষা। এতদিন তো মানুষের প্রবলেম সলভ করছে, এখন এটা তো প্রাকৃতিক প্রবলেম, এটা সে কীভাবে সলভ করবে? হ্যাঁ, এখন সব মানুষ এসে বলতেছে যে তুমি ইয়ে করো, আপনি হচ্ছে পারবেন, বৃষ্টি আনেন, বৃষ্টি আপনাকে আনতেই হবে। রাজু তো কঠিন বিপদে পড়ছে, জীবনে কত মুশকিল আসান করছে মানুষ, কিন্তু এই মুশকিল কিভাবে আসান করবে? এই মুশকিল তো তার আসান করা কোনো পক্ষে সম্ভব না। কিন্তু রাজু হচ্ছে কি, এইবার বললাম রাজু সত্যি সত্যি ডিপ্রেশনে চলে গেছে, এইবার তো সে আর পারতেছে না। মানুষ আসে শুধু তার কাছে হচ্ছে প্রার্থনা নিয়ে আসে যে আপনি হচ্ছে বৃষ্টি মানে গবাদি পশু মারতেছে, আপনি কিছু একটা করেন, আপনিই পারবেন, মানুষের তীব্র বিশ্বাস। সো রাজু হচ্ছে গিয়ে যে সে কী করলো, যেটাকে বলা হচ্ছে কি যে রোজা রাখার মতো, হি স্টার্টেড ফাস্টিং। সে হচ্ছে কিছু খায় না, মানুষ শুধু খাবার দিয়ে যায়, সে খাবারগুলো একরকম রয়ে যায়, সে কোনো ধরনের খাবার আর খায় না এবং সে হচ্ছে কি সত্যি সত্যি এবার ফাস্টিং শুরু করছে এবং এবার সত্যি সত্যি সে স্বামী হয়ে যাচ্ছে। এবার বললাম হচ্ছে কি সে এতদিন ধরে যে সে একটা, ওই যে বললাম আপনাদের যে কিছু ক্যারেক্টারিস্টিক, মানে যে এই যে হঠাৎ করে সে সত্যি সত্যি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, সে আর কোনো খাবার খায় না, সে সব মানুষ খাবার তার সামনে থাকে কিন্তু সে কোনো ধরনের খাবার টাচ করে না এবং সে সত্যি সত্যি ফাস্টিং করা শুরু করলো। এরকম করে সে 14 দিন ফাস্টিং করা শুরু করলো। এরপর যেদিন শেষ দিন হচ্ছে কি তিনি, সব মানুষ এসে জড়ো হয়েছে এবং সব মানুষ এসে রাজুকে বলতেছে আপনি প্রার্থনা করেন যাতে বৃষ্টি আসে, এবং তিনি সব মানুষকে ডাকলেন। ডাকার পরে তারা হচ্ছে কি এরকম একটা গোল করে হচ্ছে কি একটা মাটি খুঁড়লো, খোঁড়ার পরে রাজু হচ্ছে কি সেখানে দাঁড়ানোর পরে রাজু এবার সত্যি সত্যি প্রার্থনা শুরু করলো এবং সে হচ্ছে গিয়ে যেহেতু সে ফাস্টিং করছিল এতদিন ধরে, এবং রাজু হচ্ছে গিয়ে ওই প্রার্থনারত অবস্থায় রাজু হচ্ছে গিয়ে ওইখানে মারা যায় এবং রাজু যখন মারা যায় সত্যি বৃষ্টি আসে। গল্পটা এখানেই শেষ হয়। বুঝতে পারছেন?
রাজু বললাম লেটার পার্ট অফ হিজ লাইফ, সে বললাম সত্যি ডেডিকেটেড ছিল। ওই যে বললাম চোর হঠাৎ করে হিরো হয়ে যাচ্ছে, এবার সত্যি সে হিরো হয়ে গেছে। এবং দেখেন রাজুর যে অপকর্ম যা ছিল ওটার জন্য যে আপনি গিল্টি ফিল করতেছিলেন, মানে কি এখন দেখেন রাজুর জন্য আপনি ইউ স্টার্টেড ফিলিং গুড, রাজুর সব পাপ এখন মাফ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা দেখেন আপনারা যদি যান, এবং রাজু যখন মারা যায় তখন তো তার ভক্তি আরো বেড়ে যায়। হ্যাঁ, মানে এবং তখন যখন বৃষ্টি হওয়া শুরু করে ইট বিকেম সামথিং যে হচ্ছে কি এইবার মানুষের, তারপর হচ্ছে তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু আসলে তাকে আর বাঁচানো যায় না। আচ্ছা দেখেন, আমি পড়ছি। Velan bent close to the Swami and said, "The doctor said." In answer, Raju asked the man to bend nearer and whispered, "Help me to my feet," and clung to his arm and lifted himself. He got up to his feet. He had to be held by Velan and another one each side. In the profounder silence, the crowd followed him down. Everyone followed at a silent pace. The eastern sky was red. Many in the camp were still sleeping. Raju could not walk, but he insisted upon pulling himself along all the same. He panted with the effort. He went down the steps of the river, halting for breath on each step. পাচ্ছেন এটা? শেষ পেজটা, লাস্ট। He stepped into it, shut his eyes, and turned toward the mountain, his lips muttering the prayer. Velan and another held him each by an arm. The morning sun was out by now, and great shaft of light illuminated the surroundings. It was difficult to hold Raju on his feet, as he had a tendency to flop down. They held him as if he were a baby. Raju opened his eyes, looked about, and said, "Velan, it's raining in the hills. I can feel it coming up under my feet, up my legs." He sat down, and he died. বুঝতে পেরেছেন? সো এতদিন যেটা অ্যাক্টিং করেছিল সে, শেষ সময়টা বললাম তিনি আর অ্যাক্টিং করেননি, তিনি শেষ সময়টা তিনি সত্যিই বলেছিলেন। তো আমরা কিছু এখন দেখেন এই পুরো গল্পটার ভেতরে এক ধরনের ডিসিপশন আছে। কি আছে? এক ধরনের ডিসিপশন আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আধুনিক মানুষের সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে কি, দেখেন আপনি এই ডিসিপশনটা আছে, কিন্তু আপনার কাছে এই ডিসিপশনটা ডিসিপশন মনে হচ্ছে না। এই ডিসিপশনটা কি মনে হচ্ছে না? ডিসিপশন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? ক্ষতি তো সে করছে। ক্ষতি তো প্রথমে হচ্ছে সে রোজি জীবনটা, যেরকম ধরেন যে রোজি জীবনটাতে তো সে অবভিয়াসলি হি হ্যাজ দ্য ইনপুট, এবং ফিরে দেখার মতো। হ্যাঁ, আচ্ছা, এটা হতে পারে, বাট আমরা যেটা দেখবো ডিসিপশন থাকলেও যে জিনিসটা আমরা আধুনিক মানুষ হিসেবে তার ডিসিপশনটাকে আমাদের কোনোভাবেই ডিসিপশন মনে হবে না, কারণ আমরা হচ্ছে কি আগেই হচ্ছে ডিফাইন করে নিয়েছে আধুনিক মানুষের ভেতরে এই কোয়ালিটিটা ইনজেক্টেড অলরেডি, এবং সে হচ্ছে কি ওই মানে এটা হচ্ছে মন্দের খারাপ, মন্দের ভালো, অর্থাৎ মন্দের ভিতরে কতটুকু সে থাকতে পারে এতটুকু জিনিসটা, এটার ভিতরে আমরা দেখবো যে এই কাইন্ড অফ লাইক যে যেটা আমরা বলেছিলাম অ্যান্টি হিরো প্রোটাগনিস্ট, মানে অ্যান্টি হিরো তার স্বভাব, মানে একটা সময় তো মনে হচ্ছে যে আপনি রাজু যে কাজটা করেছে এটা তো সে ডিফাইন না, সে তার ভালোবাসার জন্য সে আরেকজন হাজব্যান্ডের সাথে ডিভোর্স করে দিল, এটা তো হচ্ছে কোনোভাবেই ডিফাইন না। বাট পরবর্তীতে সে যে কাজগুলো করেছে, ইভেন ভিলেনের সাথে যে অ্যাক্টিভিটি, সেগুলো সত্যতা স্বীকার করেছে, সব কিছু বলছে, বাট স্টিল ভিলেন তাকে মানতে নারাজ। আবার গিয়ে দেখেন সে যখন মানতে তো নারাজ, ঠিক আছে, কিন্তু শেষ সময়টুকু যেটা ছিল, আপনি বললাম হচ্ছে কি তার লাস্ট অ্যাক্টের জন্য আপনি হচ্ছে তার সারা জীবনে যে কুকীর্তি ছিল সেটা আপনি ভুলে গেছেন, জাস্ট লাস্ট অ্যাক্ট। এটা কেন? কারণ হচ্ছে কি তার লাস্ট অ্যাক্টটা হচ্ছে কি যে আপনি তার থেকে তো এটা এক্সপেক্টই করেন নাই। আপনি যখন তাকে পড়ছেন, একটু একটু করে পড়ছেন, আপনি তার থেকে আরও আপনি ভাবছেন কি সে হচ্ছে কি এখন আরও হচ্ছে কি অনেক অনেক মানুষকে হচ্ছে ভিক্টিমাইজ করবে আস্তে আস্তে, সে আস্তে আস্তে হচ্ছে কি এটার আরও ফায়দা লুটবে, ঠিক না? কিন্তু দেখেন সে বললো এটা ফায়দা লুটে নেয়, সে আলটিমেটলি যে যখন এই কাজটা করলো তখন গিয়ে আপনি চিন্তা করা শুরু করলেন কি যে তার ওই যে আগের যে ভুলগুলো করেছিল তার ওই সবগুলো ভুল ঢাকা পড়ে গেছে শুধুমাত্র এই একটা ভালো কাজ দ্বারা। কারণ আপনি পাঠক হিসেবে তাকে খারাপ পড়তে 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 হঠাৎ করে যখন ভালো পড়ছেন তার খারাপ সব ঢাকা পড়ে গেছে।
এটা হচ্ছে পোস্ট মডার্ন রিডিংয়ের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আপনার কাছে অনেক খারাপও খারাপ মনে হবে না, মনে হবে যে এটা একটা সাধারণ নিত্যনৈমিত্তিক ব্যাপার। বুঝতে পেরেছেন? এই হচ্ছে গল্পটা, এখানে শেষ হলো। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, রেকর্ডিংটা অফ করে দেন।